তাহলে যেখানে আমাদের রেকর্ড আমাদের হচ্ছে ক্লাসটা শেষ হয়ে গেছিল, সেখান থেকেই শুরু করি। আমি বলছিলাম কি যে 61 ধারায় আছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য মানে হচ্ছে মূল কপি, অর্থাৎ মূল কপি প্রদানের মাধ্যমে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে। আর হচ্ছে ফটোকপি বা না জাবেদা নকল বা সইমোহর কপির মাধ্যমেও হচ্ছে প্রমাণ করা যাবে। এই দুইটা বিষয় বলা হয়েছে 61 ধারায়। এখন এখানে বিষয় হলো, আমি বারবার দলিল বলতেছি, দলিলের কিন্তু সংজ্ঞা আমরা 3 ধারায় দিয়ে আসছি। দলিল বলতে কি শুধু জায়গা জমির দলিল না, দলিল কিন্তু অনেক ধরনের। যেমন হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, তারপর মৃত্যু নিবন্ধন, এগুলোও দলিল। এখন যদি আপনি এই জন্ম নিবন্ধনের মূল কপি, যে কপি চেয়ারম্যান কর্তৃক যেটা দিছে, এই মূল কপি যদি দাখিল করেন, তাহলে এই মূল কপি মানে হচ্ছে প্রাথমিক কপি। এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, ঠিক আছে? এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। আর যদি মূল কপি না দিয়ে আপনি একটা ফটোকপি দেন, এই ফটোকপিটা হচ্ছে জাবেদা নকল বা মাধ্যমিক সাক্ষ্য। এটা মনে থাকে যেন। মনে করেন এজাহারের যে মেইন কপি, এজাহারের মূল কপিটা হচ্ছে আমাদের প্রাথমিক দলিল, আর এজাহারের ফটোকপিটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য বা মাধ্যমিক দলিল, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আর একটু বিষয় না বলি স্যার। আমরা। সাক্ষ্য আইনে যদি খাতা কলম কাছে থাকে তাহলে নোট নিতে পারেন। সে বিষয়টা হচ্ছে গিয়ে আহ, আপনাদের যে এই যে দলিলের বক্তব্য কিভাবে প্রমাণ করতে হয়, দলিলের বক্তব্য কিভাবে প্রমাণ করতে হয় এই সম্পর্কে আমাদের বলা হয়েছে সাক্ষ্য আইনের 61 থেকে 78 ধারায়। 61 থেকে 78 ধারায়, ঠিক আছে? সাক্ষ্য আইনের 61 থেকে 78 ধারায় দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করতে হয় সেটা বলা হয়েছে। আর সাক্ষ্য আইনের 79 থেকে 91 ধারা, সাক্ষ্য আইনের 79 থেকে 91 ধারায় দলিলের বিশুদ্ধতা প্রমাণ করতে হবে কিভাবে সেটা বলা হয়েছে। দলিলের বিশুদ্ধতা মানে কি, যে দলিলটা সঠিক কিনা, সত্য কিনা, এটা মিথ্যা কিনা, কোনো অংশ পরিবর্তন হয়েছে কিনা, সেই সেই বিষয়টা এটা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 79 থেকে 91 ধারায়। আর হচ্ছে 91 থেকে 100 ধারায় আপনার হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে কতদূর দলিলখানি স্বাক্ষর বিদ্যমানতার মৌখিক সাক্ষ্য অগ্রহণীয় হয়, যে হচ্ছে দলিলখানির ক্ষেত্রে কতটুকু মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হয় এবং গ্রহণযোগ্য হয় না, এই বিষয়ে বলা হয়েছে 91 থেকে 100 দ্বারা। 91 থেকে 100 দ্বারা এর মানে এর মানে আমাদের হচ্ছে এই 61 থেকে 100 দ্বারা পর্যন্ত পুরোটাই হচ্ছে দলিলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এবার যদি দেখি আমাদের 61 দ্বারা, আপনি যে আপনি যে পড়ে আসলেন, আপনি যে 60 ধারায় পড়ে আসলেন যে দলিলের বিষয়বস্তু দুইটা মাধ্যমে প্রমাণ করা যায়, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য। এর মানে যদি পরীক্ষায় আসে আপনার যে দলিলিক সাক্ষ্য কয় প্রকার, যদি পরীক্ষায় আসে দলিলি সাক্ষ্য, দলিল কাকে বলে, তাহলে দলিল কাকে বলে সেটা 3 ধারা মোতাবেক সংজ্ঞা প্রদান করবেন। তারপর দলিল কয় প্রকার, তাহলে বা দালিলিক সাক্ষ্য কত প্রকার, এভাবে যদি আসে যে দলিল কত প্রকার বা দালিলিক সাক্ষ্য কত প্রকার, সুন্দর করে লিখে দিবেন যে দালিলিক সাক্ষ্য 2 প্রকার। ঠিক আছে, দালিলিক সাক্ষ্য 2 প্রকার। একটা হচ্ছে মাধ্যমিক, আর একটা হচ্ছে প্রাথমিক, আর একটা হচ্ছে মাধ্যমিক। একটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি এভিডেন্স বা প্রাইমারি ডিড, আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স বা হচ্ছে সেকেন্ডারি ডিড, মানে প্রাথমিক আর মাধ্যমিক দলিল। তাহলে এই যে আপনি 60 ধারায় পড়ে আসলেন যে প্রাথমিক আর মাধ্যমিক 2 প্রকার, 2 প্রকার এভিডেন্সের কথা, যে প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য, ঠিক আছে? প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য যে পড়ে আসলেন, এইটাই আপনারা আইসা এখানে এই 62 ধারায় আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, 61 ধারায় যে আমরা পড়ে আসছি যে মাধ্যমিক সাক্ষ্য আর প্রাথমিক সাক্ষ্য, আর 62 ধারায় আইসা বলছে এখন প্রাথমিক সাক্ষ্য। যে প্রাথমিক সাক্ষ্য কোনগুলো সেটা মনে রাখতে হবে। আমাদের প্রাথমিক স্যার, সাক্ষ্য, যে প্রাথমিক সাক্ষ্য কে নেয় স্যার? আদালত নেয় স্যার? প্রাথমিক অবশ্যই আদালত নিবে, সাক্ষ্য তো সব সব সময় আদালত নিবে, ঠিক আছে? এখন ঘটনা হলো, আপনি বলতে পারেন যে স্যার প্রাথমিক সাক্ষ্য আদালত নেয়। হ্যাঁ, এখন বলতে পারেন যে আমি তো আইও মামলা তদন্তের ক্ষেত্রে আমি গ্রহণ করি। হ্যাঁ, আপনি যেটা নেন আপনি তো সেটা ভাই আদালতেই উপস্থাপন করেন, আপনি তো আদালতেই দাখিল করেন।
এখন আপনি যদি আদালতে ফটোকপি দাখিল করেন, ফটোকপি দাখিল করলে সেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে দাখিল করছেন। আর আদালতে যে আপনারা বিভিন্ন কাগজের মেইন কপি দাখিল করেন, এটা আপনি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে, সরি, আদালতে যদি আপনি ফটোকপি দাখিল করেন সেটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে দাখিল করছেন। আর আদালতে যদি আপনি মেইন কপি দাখিল করে থাকেন তাহলে সেটা প্রাথমিক সাক্ষ্য হিসেবে দাখিল করছেন। বুঝতে পারছেন কথা? জি স্যার, এটা এই কথার অর্থ হচ্ছে স্যার, যদি কোনো ফটোকপি বা জেরক্স কপি আমরা দাখিল করি সেটা হলো স্যার মাধ্যমিক সাক্ষ্য। হ্যাঁ, সঠিক সঠিক। আর যেগুলো আর যেগুলো অরিজিনাল সাক্ষ্য, ডকুমেন্ট জমা দিই। এই মাধ্যমিক স্বাক্ষর আরেক নাম হয়েছে জাবেদা নকল বা সই মোহর কপি। জি, জি স্যার, জাবেদা নকল বা জাবেদা নকল স্যার। হ্যাঁ, বা সই মোহর কপি। অর্থাৎ আপনারা মনে রাখবেন যে সই মোহর কপি বা ফটোকপি যদি সত্যায়ন করে প্রদান করা হয় সেটাও আপনার যাবে, সেটাও হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এখন আমরা প্রাথমিক সাক্ষ্য, এই প্রাথমিক সাক্ষ্য আমরা বলছে কি যে প্রাথমিক সাক্ষ্য অর্থ সংশ্লিষ্ট দলিলটি আদালতে পরিদর্শনের জন্য দাখিল করতে হবে। বলছে কি যে প্রাথমিক সাক্ষ্য মানে হচ্ছে সংশ্লিষ্ট দলিলটি আদালতে দাখিল করতে হবে। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দেই, মনে করেন যে মেডিকেলের থেকে যে রিপোর্টটা আসে যে মারামারির মামলায় বা ফিজিক্যাল অ্যাসল্টের যে মামলায়, যে আমাদের যে এমসি বা হচ্ছে মেডিকো লিগাল রিপোর্ট বা এমআর যেটা আসে, এই আসলে আমরা তো মেইন কপি হচ্ছে আদালতে দাখিল করি। আইও তো মেইন কপি ফরওয়ার্ডিং দিয়ে আদালতে পাঠাই দেয়। এই যে মেইন কপি পাঠাই দেয়, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্রাথমিক দলিল। আর যদি আইও ওর সাথে যে আর এক কপি পাঠায়, নন জুডিশিয়াল ডকেটের সাথে এক কপি পাঠায়, ওটা হচ্ছে মাধ্যমিক দলিল, ওটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে কোনো সমস্যা আছে ভাই? না স্যার। আচ্ছা, তাহলে এই বিষয়টাই আপনার বলা হয়েছে প্রাথমিক সাক্ষ্য মানে হয়েছে যে আদালতে সংশ্লিষ্ট দলিলটি দাখিল করতে হবে। সংশ্লিষ্ট মানে কি, যে কোনো অংশ পরিবর্তন করা হবে না, পরিবর্ধন বা পরিমার্জন করা হবে না, যেভাবে আছে ওইভাবেই মেইন কপিটা পাঠাতে হবে, সেটাকে বলা হয়েছে। এখানে দুইটা বিষয় আপনার ব্যতিক্রম দিচ্ছে। সেই দুইটা বিষয় হচ্ছে কোন দলিল যদি কতিপয় খণ্ডে সম্পাদিত হয়, কতিপয় খণ্ডে মানে কতিপয় খণ্ডে যদি 2-3 খণ্ডে প্রকাশিত হয়। দেখা গেছে, এটা আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝবেন। না আমরা মনে করেন 15 জন আছি, এখন এই 15 জন মিলে আমরা একটা জমি জমা রাখছি। এই 15 জন মিলে 15 জন মিলে একটা জমি রাখছি বা হচ্ছে একটা কাজ করছি, যে কোনো একটা কাজ করব এই মর্মে চুক্তি প্রদান করছি। এই চুক্তিটাও এক প্রকার হচ্ছে কন্ট্রাক্ট ডিড, মানে চুক্তি দলিল। তাহলে এই দলিল যে আমরা করছি, এটা রেজিস্ট্রি করছি বা হচ্ছে আমরা একই প্রক্রিয়ায় এই জিনিসটা হচ্ছে 15টাই করছি। এই 15 কপি করছি, ফটোকপি করি নেই, মানে মেইনই 15 কপি করছি। মনে করেন স্টাম্পের মাধ্যমে হোক বা সাদা কাগজে হোক, আমরা এটা 15 কপি সরাসরি প্রিন্ট দিছি একদম মেইন কাগজে। তারপরে আপনাদের প্রত্যেককে আমি এক কপি করে দিছি, আমার কাছেও এক কপি দিছি। এক্ষেত্রে যদি এই আমাদের 15 জনার সবই যদি একই প্রক্রিয়া এবং সবগুলোই মেইন কপি হয়, এখান থেকে যে কোনো এক কপি যদি আদালতে দাখিল করা হয়, এই এক কপি হচ্ছে আদালতে মূল দলিল অথবা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটা বলা হয়েছে 1 নম্বরে, যে কোন দলিল যখন কতিপয় খণ্ডে সম্পাদিত হয়, প্রত্যেক খণ্ডই ওই দলিলের প্রাথমিক সাক্ষ্য। তাহলে প্রত্যেক খণ্ডই ওই দলিলের প্রাথমিক সাক্ষ্য। এই যে 15টা খণ্ড, এই 15টা খণ্ডই হচ্ছে ওই দলিলের প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটা এখানে বলা হয়েছে। ঠিক আছে? কোন দলিল যখন প্রতিলিপি সহকারে সম্পাদিত হয় এবং প্রত্যেক লিপি পক্ষগণের মধ্যে একজন বা কয়েকজন মাত্র কর্তৃক সম্পাদিত হয়, তখন প্রত্যেকটি প্রতিলিপি উহার সম্পাদনকারী পক্ষের বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য হিসেবে প্রমাণ করা যাবে। মানে যদি এই আমরা যে 15 জন মিলে যে জমির দলিলটা রাখলাম বা হচ্ছে যে একটা চুক্তি করলাম, এই চুক্তিটা যার বিরুদ্ধে করলাম বা হচ্ছে যাদেরকে নিয়ে দিলাম, কখনো জটিলতা সৃষ্টি হলে এই একটা কপি দ্বারাই পুরো ঘটনা প্রমাণ করা যাবে এবং সেটা প্রাথমিক দলিল হিসেবে, প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আর একটা জিনিস বলছে এখানে, যে 62-এর 1-এ একটা ব্যাখ্যা বলছে আর 2-তে আর একটা ব্যাখ্যা বলছে, যে যে ক্ষেত্রে একাধিক দলিলে সমপদ্ধতিতে প্রস্তুত হয়। বলছে কি, যে ক্ষেত্রে একাধিক দলিল, যে ক্ষেত্রে একাধিক দলিল, ঠিক আছে, কত কপি হবে সেটা বলা নাই, বলছে একাধিক দলিল সমপদ্ধতিতে প্রস্তুত হয়। সম মানে হচ্ছে সমান বা একই, সম মানে হচ্ছে সমান বা একই, যদি একই পদ্ধতিতে প্রস্তুত হয়। যেমন হচ্ছে উদাহরণ যদি দেই তাহলে হচ্ছে যথা হচ্ছে মুদ্রণ, যেমন হয় না যে প্রেস, যেটা মুদ্রণ, তারপর হচ্ছে লিথোগ্রাফ আছে,
তারপর ফটোগ্রাফি আছে। এই ক্ষেত্রে যদি হচ্ছে প্রত্যেকটি যদি আপনার একাধিক কপি একাত্রে একই পদ্ধতিতে যদি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি অন্যগুলোর বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এখন বলতে পারেন যে স্যার উদাহরণ দেবেন। উদাহরণ মানে হচ্ছে বিভিন্ন যে পেপার পত্রিকা, প্রথম আলো বা হচ্ছে যে কোনো পত্রিকা, এই পত্রিকা তো আপনার অনেকগুলো কপি যে সম পদ্ধতিতে প্রত্যেকটা পত্রিকায় এক কপি লেখা হয়। অর্থাৎ প্রত্যেকটা পত্রিকায় একই জিনিস লেখা হয়, এবং প্রত্যেকটা একটা পত্রিকাও ফটোকপি করা হয় না, সবগুলো একই পদ্ধতিতে সমান হারে বের করা হয়। এই দলিলের কপি যদি, এই পত্রিকার একটা কপি যদি আপনি মনে করেন এটা সংগ্রহ করছেন চট্টগ্রাম থেকে, আর এই মামলা হয়েছে বরগুনায় বা মামলা হয়েছে বরিশাল, মামলা হয়েছে আপনার দিনাজপুর, সেক্ষেত্রে ওই দিনের পত্রিকাটা সে যেখান থেকেই সংগ্রহ করুক না কেন, অর্থাৎ ওই দলিলটা আদালতে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এই দুইটা বিষয় এখানে বলা হয়েছে যে প্রাথমিক সাক্ষ্য কিভাবে গণ্য হবে। এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন? তাহলে আমাদের এই 62 ধারা নিয়ে আর কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা 61 ধারা পড়লাম। 61 ধারায় বলছে প্রাথমিক দলিলের বিষয়বস্তু প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। আর 62 ধারায় এসে বলছে আমাদের প্রাথমিক সাক্ষ্য, ঠিক আছে, কোনগুলো। আর এবার যাব আমরা মাধ্যমিক সাক্ষ্য। এই মাধ্যমিক সাক্ষ্য কোনগুলো? যে আমার মূল কপি ব্যতীত, অর্থাৎ ফটোকপি বা জাবেদা নকল, অথবা জাবেদা নকল বা সইমোহর কপি, এগুলো হচ্ছে বা এগুলো হচ্ছে সাধারণত আমাদের মাধ্যমিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে, মাধ্যমিক হিসেবে গণ্য হবে। তবে আমরা একটা বিষয়ে যদি বলে আসি যে মূল দলিলের যদি কার্বন কপি হয়, যেমন আমরা 61 দ্বারা একটু আগে যে পড়ে আসলাম, যেমন অনেক সময় মূল দলিলের কার্বন কপি হয় না, মূল দলিলের কার্বন কপি যদি হয়, সেটাও হচ্ছে প্রাথমিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। যেমন মূল দলিলের কার্বন কপি বলতে কি বুঝাইছি, এখন আপনাদের দ্বারা এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা নিচে কার্বন দিয়ে লিখি না, অথবা এমন হয় না যে দুইটা কপি প্রিন্ট দিয়ে বের করছি, অর্থাৎ একটাও ফটোকপি করি নাই, তারপরে সই করছি, সেটা যে সেটার এক কপি যদি প্রদান করা হয়, সেটাও কিন্তু প্রাথমিক সাক্ষ্য হিসেবেই ব্যবহৃত হবে। এটা 61 দ্বারা একটা ব্যতিক্রম বলা ছিল। আচ্ছা, আমরা যদি আরো একটা ব্যাখ্যা এখানে দেখি, যে তাহলে আমাদের 63 দ্বারায় বলছে মাধ্যমিক সাক্ষ্য। তাহলে আমাদের 62 দ্বারায় গেল প্রাথমিক সাক্ষ্য, আর 63 দ্বারা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য বলতে কি কোনগুলো বুঝাইবে, এখানে বেশ কয়েকটা বলা আছে। 1 নম্বরে সত্যায়িত কপি বা জাবেদা নকল। 1 নম্বরে সত্যায়িত কপি বা জাবেদা মহল, যেটা জাবেদা নকল, যেটা আমি আগেই আপনাদেরকে বললাম যে আপনার সত্যায়িত কপি অথবা জাবেদা নকল, ঠিক আছে, সই মোহর কপি। তাহলে এই কপিকে হচ্ছে আপনার মাধ্যমিক দলিল বলা হবে। ঠিক আছে, এই দলিল আবার দুই প্রকারের। সাধারণত দলিল কিন্তু এই মাধ্যমিক হোক আর প্রাথমিক হোক, এখানে আবার দুই প্রকারের দলিল আছে, সরকারি আর বেসরকারি, 74 আর 75 দ্বারায়। 74 দ্বারায় আছে সরকারি দলিল, 75 দ্বারায় আছে বেসরকারি দলিল, সেটা আবার একটু পরে আমরা পড়বো। তাহলে এইটার কথা বলা হয়েছে। তারপরে আমাদের 2 নম্বরে আর একটা বিষয় বলা হয়েছে, যান্ত্রিক পদ্ধতিতে মূল দলিল হইতে যদি সমস্ত কপি প্রস্তুত হয়, সেইগুলো মূল দলিলের মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। বলছে কি যান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ ফটোকপি অথবা স্ক্যান কইরা, যদি মনে করেন মূল দলিল থেকে স্ক্যান করছে, স্ক্যান করার পর যদি সেটা প্রিন্ট করা হয়, সেটাও আপনার এই যান্ত্রিক পদ্ধতি তৈরি করলেও সেটা মাধ্যমিক দলিল হিসেবে গণ্য হবে। তারপর বলছে যে কপি হইতে কপি করিয়া, যেটা বললাম যে কপি হইতে কপি করিয়া তাহার সহিত মিলাইয়া লইলে সেই কপিও মাধ্যমিক সাক্ষ্য হবে। মনে করেন একটা কপি হইতে আর একটা কপি করলো, সেই কপি কইরা আবার ওই দুইটার সাথে কম্পেয়ার করলো, তুলনা করলো কোনো ভুল হয়েছে কিনা, ঠিক আছে, উত্তোলন কইরা, এটাও আপনার মাধ্যমিক দলিল হিসেবে গণ্য হবে। তারপর গতে বলছে যে দলিলের পরিপূরক অংশ সম্পাদনের প্রাথমিক সাক্ষ্য, ঠিক আছে, যিনি সম্পাদন করেন নাই তাহার বিরুদ্ধে মাধ্যমিক সাক্ষ্য বলিয়া গণ্য হবে। অর্থাৎ মনে করেন একটা দলিল নিয়ে কোশ্চেন উঠছে, এই কোশ্চেনটা হলো বলছে যে আমি এই দলিলটা প্রদান করি নাই, বা হচ্ছে আমি এই জিনিসটা লেখি নাই, এই জিনিসটা নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে যে বলছে লেখি নাই, এই তার কাছেই এই দলিলের পরিপূরক অংশ মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণনা করা যাইবে। আর একটা বিষয় হচ্ছে, যিনি দলিলখানি নিজে দেখিয়াছেন এবং তাহার বর্ণনা সাক্ষ্য হিসেবে গণ্য হইতে পারে। যে দলিলখানি নিজে দেখছে, তার যে বর্ণনা, সে যদি কোনো প্রকার বর্ণনা লিখিত বা মৌখিক বর্ণনা দেয়, সেটাও হচ্ছে মাধ্যমিক দলিল বলে গণ্য হইবে। এই বিষয়গুলোই আমাদের মাধ্যমিক দলিল হইবে। তাহলে মাধ্যমিক দলিল নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি? কোশ্চেন থাকলে বলেন, আছে কোনো কোশ্চেন?
না স্যার, প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য নিয়ে কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা চলে যাব এরপর। আমাদের 63 ধারাও পড়া শেষ, আমাদের হচ্ছে পরবর্তীতে কত চুয়াত্তর। ধারা আছে আমরা দেখবো। কত আছে? চুয়াত্তর। চুয়াত্তর। হ্যাঁ। হ্যাঁ? 74, 75, 90। আচ্ছা, 74, 75, 90 আমরা দেখবো। 74-এ আমরা যেটা একটু আগে পড়ে আসলাম যে দলিলের আবার দুইটা প্রকার আছে। একটা হচ্ছে সরকারি দলিল, আর একটা হচ্ছে আপনার মাধ্যমিক দলিল। সরকারি দলিল আর একটা হচ্ছে বেসরকারি দলিল। আর ওখানে পড়ে আসলাম সাক্ষ্য, যে সাক্ষ্য ছিল আমাদের। ঠিক আছে। এটা হচ্ছে আপনারা দেখেন 3 ধারায় পড়ছিলেন যে মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। ঠিক আছে। এই দালে এটা পড়ে আসছিলেন 3 ধারায়, এরপরে আপনারা আবার 61 ধারায় আইসা পড়ছেন যে দালিলিক সাক্ষ্য দুই প্রকার। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এবার আপনি আসছেন আবার 74 ধারায়। 74 ধারায় আইসা আপনি পড়তেছেন যে দলিল আবার হচ্ছে দুই প্রকার। ঠিক আছে। 74 না, আপনি 63 ধারায় আবার পড়ে আসলেন যে হচ্ছে দলিল দুই প্রকার হয়, একটা হচ্ছে সরকারি দলিল আর একটা হচ্ছে বেসরকারি দলিল। তাহলে এই 74 দ্বারা এসে আবার আলাদা করছে আপনার যে সরকারি দলিল। ঠিক আছে। আর হচ্ছে বেসরকারি দলিল। এখন সরকারি দলিল কোনগুলো সেগুলো আমরা একটু দেখবো। যে সরকারি দলিল হচ্ছে, যে সরকারি দলিল হচ্ছে আমাদের ওই সমস্ত দলিল যা সরকারি সংস্থা কর্তৃক সাধারণত হচ্ছে প্রকাশ করা হয়। আমরা যদি একটু দেখি কোন কোন দলিলগুলো সরকারি দলিল। সরকারি দলিল বলতে নিম্নোক্ত দলিল সমূহকে বোঝাবে। 1 নম্বরে বলা হয়েছে যে সার্বভৌম কর্তৃপক্ষের কার্যের লিপিবদ্ধ বিবরণীকে। সার্বভৌম কর্তৃপক্ষ বলতে বোঝাচ্ছে আমাদের সরকারের। ঠিক আছে। তাহলে এই সার্বভৌম কর্তৃপক্ষের কার্যের লিপিবদ্ধ বিবরণীকে সরকারি দলিল বলা হয়। যেমন হচ্ছে সংসদের আইন প্রভৃতি ইহার আওতায় আসবে। যেমন সংসদের আইন, এটা সার্বভৌম কর্তৃপক্ষ কার্যের বিবরণী লিপিবদ্ধ করা হয়, এটা সরকারি দলিল। ঠিক আছে। এরপর বলছে সরকারি সংস্থা এবং ট্রাইব্যুনালের কাজের লিপিবদ্ধ বিবরণকে সরকারি দলিল বলা হয়। সরকারি সংস্থা এবং ট্রাইব্যুনালের কাজের লিপিবদ্ধ বিবরণকেও সরকারি দলিল বলা হয়। যেমন আছে পৌরসভার জন্ম মৃত্যু সনদ রেজিস্টার, ইহার আওতায় আসবে। আদালতের রেকর্ড, আদালতের যে বিভিন্ন রেকর্ড ইহার আওতায় আসবে। তারপর হচ্ছে দোষ স্বীকার, বিচার বিভাগীয় কর্মচারী লিপিবদ্ধ যদি করে দোষ স্বীকার, যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকারি দলিল হিসেবে আসবে। তারপরে দখলনামাকেও সরকারি দলিল বলা হয়। এরপর হচ্ছে রাজস্ব কর্মচারীগণের যে হিসাব থাকে, রাজস্ব কর্মচারীগণ, ঠিক আছে, আপনিও রাজস্ব কর্মচারী, এই রাজস্ব কর্মচারীগণের যে হিসাবকেও হচ্ছে আপনার দলিল বলা হয়। ঠিক আছে। এটারও দলিল বলা হয়। সেটেলমেন্ট অফিসার কর্তৃক যদি সংকলিত জেলার ইতিহাসকেও সরকারি দলিল বলা হয়। এরপর এজাহার, আপনার যে এজাহার কপি, এফআইআর কপি, জিডি কপি, এগুলোকেও সরকারি দলিল বলা হয়। ঠিক আছে, এগুলো গেল। এরপরে আমরা যদি পড়ি যে বাংলাদেশে অথবা বিদেশে সরকারি কর্মচারীদের কাজের লিপিবদ্ধ বিবরণকে সরকারি দলিল বলা হয়। বলছে কি, বাংলাদেশ এবং বিদেশের সরকারি কর্মচারীদের, যে বাংলাদেশের সরকারি কর্মচারীদের এবং বিদেশের যে সরকারি কর্মচারী আছে তাদের কাজের যে লিপিবদ্ধ বিবরণ থাকে, সেই লিপিবদ্ধ বিবরণকেও অর্থাৎ কর্মপরিকল্পনাকেও, যেমন আমরা বিভিন্ন বিধিবিধান আছে না আমাদের কাজকর্মের লিপিবদ্ধ বিষয় আছে না, এগুলোকেও সরকারি দলিল বলা হইবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি করি সরকারি কর্মচারী কাকে বলে সেটা আমরা পড়ে আসছি দণ্ডবিধির 21 ধারায় এবং দেওয়ানি মামলায়, দেওয়ানি আইনে আছে 2-এর 17-তে উপধারায়। আর একটা আছে আমাদের চার্জশিট। দেখেন চার্জশিট আমরা যে দেই, সিএস চার্জশিট, সিঠা, সোলেনামা, জবানবন্দি, অর্ডার শিট, পিওনের রিটার্ন কপি প্রভৃতি সরকারি দলিল হিসেবে গণ্য হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, দরখাস্ত, কোন প্রকার দরখাস্ত, ঠিক আছে, এবং কবলা, উইল প্রভৃতি সরকারি দলিল বলা যায় না। কার কার কথা বলছে? একটা বলছে দরখাস্ত, আর হচ্ছে কবলা দলিল, আর একটা হচ্ছে উইল। উইল মানে হচ্ছে দান, এগুলোকে সরকারি দলিল বলা যায় না। আর গহা নাম্বারে আমাদের এটা বলছে যে যেই সমস্ত ব্যক্তিগত দলিল সরকারি রেকর্ড রাখা হয়, যেই সমস্ত ব্যক্তিগত দলিলের সরকারি রেকর্ড রাখা হয় সেইগুলোও সরকারি দলিল হিসেবে গণ্য হবে। যেমন কোম্পানির মেমোরান্ডাম আছে, বিভিন্ন কোম্পানির মেমোরান্ডাম আছে, সেইটার কথা বলছে। আর এবং অফ অ্যাসোসিয়েশন, যে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে বিভিন্ন কোম্পানি খুলে না, কোম্পানি খুললে সরকারের একটা নীতি নির্ধারক মহল আছে, তাদের কাছে যে জয়েন্ট স্টক রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয়, রেজিস্ট্রেশন নিতে হয়, সেটার যে মেমোরান্ডাম বা স্মারকপত্র যেখানে রেকর্ড রাখা হয়, সেটাও হচ্ছে আপনার এই সরকারি দলিল বলে গণ্য হবে। যে জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্টারের, এটা বলা হয়েছে আমাদের 74 ধারায়।
এবার এটা বলা হয়েছে আমাদের 74 ধারা। 74 ধারা নিয়ে কোনো কোশ্চেন আছে আমাদের? আছে। স্যার কবলা দলিল নাকি কি একটা দলিলের কথা বললেন স্যার? হ্যাঁ, আপনার কবলা, উইল। কবলা আর একটা হচ্ছে উইল, কবলা দলিল অথবা উইল। আর একটা হচ্ছে আপনার যদি বিভিন্ন দরখাস্ত করা হয় না, সেগুলো সরকারি দলিল বলে গণ্য হবে না। সেগুলো সরকারি দলিল বলে গণ্য হবে না, এই বিষয়টা এখানে বলা হয়েছে। যেমন সরকারি দপ্তরে আপনি একটা দরখাস্ত করলেন আপনার কাজের জন্য, সেটা সরকারি দলিল বলে গণ্য হবে না। এটা। আবার মনে করেন উইল, দান সংক্রান্ত যে দলিল, যদি কাউকে কোনো টাকা পয়সা দান করে এই কাগজ বলে, ঠিক আছে, যদি সেটা কোথাও রেকর্ড না থাকে সরকারি, সেক্ষেত্রে সেটা হচ্ছে সরকারি দলিল হবে না। আর একটা হচ্ছে উইল গেল, আর একটা হচ্ছে কবলা। কবলা হয় না, অনেক সময় কবলা দলিল হয়, এই কবলা দলিল গুলোও আপনার হচ্ছে সরকারি দলিল বলে গণ্য হবে না, কারণ এগুলো ব্যক্তি মালিকানায় একজন আর একজনকে দান করে। ঠিক আছে। স্যার যেমন মনে কবলা করেন দলিল বলতে কি যে ভায়া দলিল নাকি স্যার? কবলা দলিল তো বিভিন্ন ধরনের হয়, একটা হয় সাপ কবলা আর একটা হয় কবলা। ঠিক আছে, একটা হয় সাপ কবলা। সাপ কবলা মানে হচ্ছে একজনের কাছ থেকে আর একজনের কাছে যে বিক্রি করে টাকা পয়সার বিনিময়ে সরাসরি লেনদেনের মাধ্যমে রেজিস্ট্রি হয়, অর্থাৎ ভূমি অফিসে রেজিস্ট্রি হয়। আর একটা কবলা হয়, যেমন আপনি মনে করেন যে তুমি মনে মনে করেন এমন হয় যে রহিম রহিম একটা জমি আছে, রহিমের জমিটা করিম 10 বছর খাবে। এই করিম 10 বছরের জন্য 20,000 টাকা প্রদান করবে। তাহলে এই মর্মে তারা যদি কোনো স্টাম্পে বা রেপে লিখিত তো কোনো বিষয়ে চুক্তি থাকে, সেটা হচ্ছে আপনার এটা বেসরকারি দলিল বলে গণ্য হবে। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, তাহলে আমাদের এই ছিল হচ্ছে সরকারি দলিল। জি স্যার। এবার আমরা যদি যাই বেসরকারি দলিল, তাহলে সরকারি দলিল ব্যতীত যত দলিল আছে সবই তো বেসরকারি দলিল হবে। তারপরও আমরা যদি কয়েকটা বিষয় দেখি যে বেসরকারি দলিল, যে যাহা যাহা সরকারি দলিল নয় এবং ব্যক্তিগত কাজে ব্যবহৃত, তাহাই বেসরকারি দলিল। আমরা যদি কয়েকটা এখান থেকে উদাহরণ দেই, তাহলে আপনি মনে রাখতে পারেন, যেমন আদমশুমারি নিবন্ধন। এখন আপনার কোশ্চেন হতে পারে, স্যার আদমশুমারি নিবন্ধন আবার বেসরকারি দলিল হয় কিভাবে? আদমশুমারি সরাসরি সরকার করে না, এটা সরকারের মাধ্যমে একটা সংস্থাকে নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটা একটা থেকে একটা ফান্ড আসে, সেই ফান্ডের মাধ্যমে, সেটা হচ্ছে সেনসাস। এই যে ইংরেজিতে বলা হয় সেনসাস রেজিস্টার, বাংলায় বলা হয় আদমশুমারি। তাহলে এই আদমশুমারিটাও হচ্ছে আমাদের বেসরকারি দলিল। তারপরে হচ্ছে আপনার বাণিজ্য বোর্ড, যে ট্রেড ইউনিয়ন থাকে না, ট্রেড ইউনিয়নের যে দলিলগুলো, নিয়ম নীতিগুলো, সেগুলো হচ্ছে আপনার বেসরকারি দলিল হবে। তারপরে আরো কিছু আছে সার্টিফিকেট, বিভিন্ন যে বেসরকারি প্রতিষ্ঠান থাকে, ওখান থেকে বিভিন্ন বিষয়ে কোর্স কারিকুলাম করে নিজেদের ক্ষমতা বলে ট্রেড ইউনিয়নের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করে, সেগুলো আপনার বেসরকারি দলিল বলে গণ্য হবে। তারপর আরেকটা বলছে বিভাগীয় তদন্তে, আমাদের যে বিভাগীয় মামলা হয়, এই বিভাগীয় মামলার যে তদন্তর ক্ষেত্রে যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়, এই সাক্ষীর জবানবন্দি, এই বিভাগীয় মামলার ক্ষেত্রে, এটা শুধু বিভাগীয় মামলার ক্ষেত্রে এই সাক্ষীর জবানবন্দি গুলো এটা বেসরকারি দলিল বলে গণ্য হবে। যদি এমসিকিউতে আসে, এটা যেন মনে রাখতে পারেন যে বিভাগীয় তদন্তে সাক্ষীর জবানবন্দি সরকারি দলিল নয়, অর্থাৎ বেসরকারি দলিল। এছাড়াও আছে আমাদের যে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার থাকে, দিনপঞ্জিকা থাকে, এই ক্যালেন্ডার দিনপঞ্জিকা এগুলো সরকারি দলিল নয়, এগুলোও বেসরকারি দলিল বলে গণ্য হবে। এটা বলা হয়েছে। পুলিশের নিকট যদি প্রেরিত রিপোর্ট সরকারি দলিল নয়, পুলিশের নিকট যদি প্রেরিত রিপোর্ট থাকে, সেগুলো সরকারি দলিল নয়। ঠিক আছে, এখন বলতে পারেন যে কোন রিপোর্ট? পুলিশের নিকট মনে করেন এক 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 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হলো, সে একটা কোম্পানিতে চাকরি করে, এখন আইও ওই কোম্পানিতে যে ওই ব্যক্তি ওই দিন হাজির ছিল কিনা, ওই কোম্পানিতে কাজ করছে কিনা, তার তথ্য চাইছে। সেক্ষেত্রে ওই কোম্পানি যদি তথ্য প্রেরণ করে, রিপোর্ট প্রেরণ করে, সেই রিপোর্ট সরকারি দলিল নয়। এটা এখানে বলা হয়েছে। আশা করি আমাদের এখান থেকে বেশি একটা আর না বোঝার মতো কিছু নাই, আমি মোটামুটি এখান থেকে সবগুলোই দ্বারা। তাহলে আপনি যে একটু আগে বললেন যে সরকারি দলিল বেসরকারি দলিল, এবার আমরা হচ্ছে 90 ধারা পড়বো। এই 90 ধারাটা আমাদের গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান, যে 30 বছর, যে দলিলের বয়স 30 বছর হয়ে গেছে। আমরা সাধারণত আমাদের এর আগে যে ধারাটায় আমরা পড়ছিলাম, সেখানে লেখা নাই, তবে ভিতরে আর একটা ধারায় আছে যে 30 বছর যদি পুরাতন হইয়া যায় দলিল, সে দলিল আসলে প্রমাণ করতে হয় না, সে দলিল প্রমাণ করার প্রয়োজন নাই। এটা আমাদের সাক্ষ্য আইনে আছে। কিন্তু এখানে আইসা একটা কথা বলছে
যে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে তাহলে কিভাবে অনুমান করবেন, ঠিক আছে, কিভাবে অনুমান করবে এটা বলা আছে। তাহলে এখানে বলছে এই 30 বছরের পুরাতন দলিলকে যদি আপনার বিশুদ্ধ প্রমাণ করতে হয় সেক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে। এক নম্বরে বলছে 30 বছরের পুরাতন দলিল বলিয়া প্রমাণিত হইবে, যে দলিল যে 30 বছর আগে যে দলিলটা আছে সেটা সরাসরি যে 30 বছরের আগের দলিল বলে প্রমাণিত হইবে। তারপর বলছে যে দলিলের তারিখ দৃষ্টে প্রতীয়মান হইবে এবং উহা 30 বছরের পুরাতন, অর্থাৎ দলিলের যে তারিখ দেয়া আছে সেই তারিখ অনুযায়ী 30 বছর হইবে, এটা আপনাকে মিলাই দেখতে হইবে। এরপর বলছে দলিলখানি এমন হেফাজত হইতে আদালতে দাখিল হইবে যাহা আদালত যথাযথ মনে করেন। এখন মনে করেন দলিলখানি এমন হেফাজত হইতে আদালতে দাখিল করতে হবে যা আদালত যথাযথ বলে মনে করেন। এখন বলতে পারেন স্যার যথাযথ হেফাজত মানে কি? যথাযথ হেফাজত মানে হয়েছে সই মোহর কপি উত্তোলন করতে হবে, অথবা মনে করেন বাদীর কাছে আসিল, বিবাদীর কাছে সংরক্ষিত ছিল, এবং হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আদালতে কোনো কপি দাখিল করলে সেটা অবশ্যই আমাদের সার্টিফাইড কপি দাখিল করতে হয় অথবা মূল কপি দাখিল করতে হয়। এগুলো এখানে বলা আছে। আর বলা হচ্ছে যে আদালত সিদ্ধান্ত করতে পারবেন যে দলিল ইহার কোনো অংশ লিপিদেষ্টা উহা যাহার হস্তাক্ষর বলিয়া প্রতীয়মান হয় তাহা তাহারই হস্তাক্ষর। অর্থাৎ আদালত সিদ্ধান্ত করতে পারবে যে এই দলিলে যা কিছু হস্তাক্ষর আছে, লেখা আছে, তাহা যে ব্যক্তির বিরুদ্ধে বা যে ব্যক্তি দাখিল করেছে, যাকে নিয়ে তার হস্তাক্ষরের সাথে ইহা প্রমাণিত। এই বিষয়টা এখানে বলা হয়েছে। আরো একটা বিষয় বলা হয়েছে যে সম্পাদিত প্রত্যায়িত প্রতীয়মান তাহা তাহার দ্বারা সম্পাদিত ও প্রত্যায়িত হইয়াছে। মানে আপনি যদি কারো কাছ দিয়ে নকল কপি নেন, সই মোহর কপি নেন, তার যদি যথাযথ সাইন সিগনেচার সিল থাকে তাহলেও সেটা হচ্ছে আপনার এই এটা গ্রহণযোগ্য হবে। এই বিষয়টা এখানে বলা হয়েছে। এখানে আর তেমন কিছু বলা নাই। তবে এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে সর্বপ্রকার দলিল আসে এই ধারার আওতায়। এই যে এই 30 বছর, অর্থাৎ এই যে 30 বছরের কথা বলছে, এই ধারার আওতায় আপনার সর্বপ্রকার দলিল আসবে। সর্বপ্রকার দলিল বলতে কি? ওই এর আগে যে আপনি পড়ছিলেন কবলা, তারপর উইল, যেগুলো আসে নাই কিন্তু এখানে আসবে, উইল, কবলা, তসমুখ, বন্ড, হুন্ডি চিঠি, রসিদ, সনদ, অর্থাৎ কোন প্রকার যদি টাকা পয়সা দেয়া নেয়ার রসিদ থাকে সেটাও সেটাও একটা দলিল, সেটাও একটা দলিল। ঠিক আছে, রসিদ, চিঠি থাকে, কেউ কাউকে চিঠি দিল, সেই চিঠিটাও একটা দলিল। তারপর হচ্ছে হিসাবের খাতা টেলি টেলি বা ট্যালি খাতা, এটা কিন্তু হচ্ছে আপনার দলিল, এটা কিন্তু একটা দলিল। মন থাকে জানো যে হিসাবের খাতা যদি এমসিকিউ তে আসে, একবার আসছে মনে হয় আপনাদের এমসিকিউ তে, যে হিসাবের ট্যালি খাতা এটা কি, এটা দলিল হিসেবে গণ্য হবে। তারপর প্রবৃত্তি অনুসারে এই সবগুলোই দলিল হবে। আর এই যে 30 বছর, মানে যেখানে দলিলের মধ্যে কোনো তারিখ নাই সে দলিলের বিশুদ্ধতা সম্পর্কে এই দ্বারাই সিদ্ধান্ত করা চলে না। মানে যে দলিলের আপনি 30 বছর আগের দলিল হোক সমস্যা নাই, যদি তারিখ না থাকে সেক্ষেত্রে এই দ্বারায় বিশুদ্ধতা সম্পর্কে বলার সিদ্ধান্ত চলে না, গ্রহণযোগ্য হইবে না, এটা এখানে বলা হয়েছে। আবার বলতেছি, এখানে আমাদের বিষয়টা হচ্ছে এই দ্বারায় মূলত বলা হয়েছে যে 30 বছরের যে পুরাতন দলিল থাকবে, 30 বছরের পুরাতন যে দলিল থাকবে, সেই পুরাতন দলিল আপনার হস্তাক্ষর সম্পাদন প্রত্যয়ন বিশুদ্ধ, শুধুমাত্র এটা আদালতই ধইরা নেবে। এবং এই 30 বছরের যে দলিলটা থাকবে সেই দলিলে যদি দাখিল করা হয় সেখানে তারিখ উল্লেখ থাকতে হইবে এবং সেই তারিখের সাথে হিসাব করে দেখতে হইবে 30 বছর আছে কিনা। আর হচ্ছে যদি কোনো মাধ্যম থেকে আমরা উত্তোলন করি সেক্ষেত্রে তার তার হচ্ছে নাম, পদবি, সবকিছু, সিল মোহর এটা যুক্ত থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে এটা যথাযথ, যে কার হেফাজতে ছিল দলিলটা, যে সরকারি হেফাজতে ছিল বা ব্যক্তি মালিকানার হেফাজতে ছিল, এই বিষয়টা এখানে বলছে। যদি এগুলো সব ঠিক থাকে তাহলেই হচ্ছে এগুলো প্রমাণ করা যাবে। যদি একটা উদাহরণ দেই, উদাহরণে বলছে একটি ভূসম্পত্তি দীর্ঘকাল যাবত কয়ের দখলে আছে, মানে কয়েকজন ব্যক্তি তার দখলে একটা জমি দীর্ঘদিন যাবত আছে, এই জমি সংক্রান্ত এইরূপ দলিল তিনি তাহার হেফাজত হইতে বাহির করেন। যে সে যে দলিল যে হচ্ছে এই জমিটা ভোগ করতেছে, সে এই দলিলের একটা কপি বাইর করছে যে আমি দলিল মূলে এটার মালিক, এটা আমার কাছে দলিল আছে, ঠিক আছে, যাহা ওই জমিতে তাহার সত্য প্রতীয়মান হয়, এক্ষেত্রে দলিলগুলো হেফাজত উপযুক্ত। এক্ষেত্রে মনে করেন এই দলিলটা যে বাহির করছে সে জমিটা খাইতেছে, তাহলে দলিলটাও তার কাছে আছে এবং যদি কোর্টে মিলেই দেখা হয় যে সত্য, সেক্ষেত্রে এখানে তো তার কোনো ই নাই, তাহলে এটা তার হেফাজত
উপযুক্ত, এটা এখানে বলা হয়েছে। আর একটা বলছে যদি বন্ধকি গ্রহণ করে দলিল তিনি তাহার বাহির করলেন, যে এক ব্যক্তি কি করছে, যে সে একটা জমি বন্ধক কিনেছে বা কোনো কিছু বন্ধক কিনেছে, তাহার একটা দলিল বাহির করছেন। এখন জমি বন্ধকিদাতার দখলে আছে, জমিও যে বন্ধকি দেছে, ঠিক আছে, বন্ধকি যে দেছে তার দখলে আছে, অর্থাৎ বন্ধকি রাখছেন আপনি, আপনার দখলে নাই, আপনাকে যে বন্ধকি দেছে তার দখলে আছে। এই ক্ষেত্রে দলিলগুলোর হেফাজত উপযুক্ত। কিন্তু আপনার সাথে অন্যভাবে মিউচুয়াল হতে পারে, যে প্রতি বছর আপনাকে একটা নির্দিষ্ট হারে টাকা দিছে, যে যে কারণে আপনি জমি দখলে যান নাই। এই বিষয়গুলো এখানে বলা